শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তাঁর দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতের রূপ গুণে আমার কোনো মোহ নাই। তাছাড়া আমার হার্ট খুবই উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না না, পাগলা গারদে নয়, তার বাইরে, সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কী করে দেখলাম বলি। একটা পরশময়ীপতি সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জংলি। আরও মাইল 5 যেতে পারলে গাঁয়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটেও যেতে পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধে হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হচ্ছে। আর এর একমাত্র উত্তরও আমিই দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম শুনবো কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই, অচিরেই ঘটল বলে। 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে। রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছলো, এলো একেবারে সামনাসামনি, মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্যেও থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুকটা দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটে যাওয়ার মধ্য দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য। অনতিবিলম্বেই হচ্ছে। আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দুটি চোখের অতখানি ফারাক দেখেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আসছিল গাড়িটা। এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণই নেই। তেমনি মন্তর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করতে হবে। এসপার ওসপার যা হোক, গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই,
কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির দিকে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও না, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো। থাকবে, কী করা যাবে। নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই। বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? না হলে কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে। বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্রই তিনি নিজে এসেই নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদুগোপালের বাড়ির বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিতই হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার 4 ধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাছটা আলগা করব সে ক্ষমতাও নেই। আঙুলগুলো অবধি অবশ। এই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানটায় কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে তারপর বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিচ্ছু না, আপনা থেকেই আমার মুখ থেকে বেরিয়ে এলো। আমার কথায় ভূত যে কর্ণপাত করলে তা মনে হলো না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনিই চলতে লাগলো। কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমাকে পড়তে হবে ভাবিনি। ড্রাইভার নেই, গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ায় আরাম বেশি বিবেচনা করে নিজের প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘণ্টা 2 পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুঁশ হুঁশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্য ভূত আমাকে টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা, তার জ্বলন্ত চোখে মৃত্যুর হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার, আর 1 মুহূর্ত দেরি করলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুশ হুশ করে ট্রেনটা যাবার পর আমার হুঁশ হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্তই রয়েছি এখনও, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে। আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলে মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। দয়া করে যদি আমার গাড়িতে একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়েই আমার বাড়ি, একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা।